সেই কখন থেকে আমি খাবার খুঁজছি, অথচ এখনো আমি কিনা কোনো খাবার পেলাম না। আরে আরে, ওই তো ওই তো একটা ডিম দেখা যাচ্ছে। আমি বরং এক কাজ করি, ওই ডিমটা খেয়ে বরং আমি আমার ক্ষুধা নিবারণ করি, তবে আর আমাকে আজকের মতো কোনো খাবার খুঁজতে হবে না। এসব কথা বলে যেই না নাগ ওই ডিমটার কাছে যায়, অমনি সেই ডিমটা ভেঙে একটা বাজ পাখি বের হয়, আর বাজ পাখিটি বড় আকার ধারণ করে নাগরাজকে আক্রমণ করে। তবে কিনা শেষ পর্যন্ত তুই আমার ফাঁদে পা দিলি, হ্যাঁ? আমি তো অনেকদিন আগে থেকেই তোর পেছনে পড়ে আছি, কিন্তু আমি কিছুতেই তোর শক্তিশালী মণি নিতে পারছি না। আজ তো আমি তোকে ধরে ফেলেছি, আর আজ আমি তোর মণি নিয়ে ছাড়বো। তোর এই মনের ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না বাজ পাখি। আমি তোকে কোনোদিনও আমার মনির সন্ধান দেব না। কি, তুই মনির সন্ধান দিবি না তো? আচ্ছা ঠিক আছে, তবে তো আমি আজ তোকে ঠোকরাতে ঠোকরাতে একদম মেরেই ফেলবো। তুই যতই আমাকে ভয় দেখাস না কেন, আমি কিছুতেই তোকে মনির সন্ধান দেব না, কারণ আমি জানি তুই আমার মনির অপব্যবহার করবি। কি, তুই কিনা আমার কথা শুনবি না? তবে বেটা নাগ, দাঁড়া তুই। একে কে শয়তান বাজ পাখিটা এভাবে নাগরাজকে আক্রমণ করছে কেন? তবে তো আজকে আর নাগরাজের রক্ষে নেই। যাই, যে করি হোক, নাগরাজকে আমায় উদ্ধার করতে হবে। এই এই শয়তান বাজ পাখি, তুই কেন এভাবে নাগরাজকে আক্রমণ করছিস বলতো? এই ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নাগরাজকে ছেড়ে দে, নইলে কিন্তু আমি তোর রক্ষে রাখবো না, এই বলে দিলাম। এই পরি, এই তুই আবার আমাদের দুজনের মাঝে কেন এসেছিস? হ্যাঁ, তুই চলে যা, চলে যা এখান থেকে। আর তোর সাহস তো কম নয়, তুই কিনা আমাদের মাঝে এসে কথা বলছিস। বলি, তোরও কি আমার ধারালো ঠোঁটে ঠুকুর খাওয়ার ইচ্ছা আছে নাকি বলতো? কি, তুই একটা সাধারণ বাজ পাখি হয়ে কিনা আমাকে ভয় দেখাচ্ছিস? বুঝেছি, এবার তো তবে তোর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। ওরে বাবারে, এই পরীর তো দেখছি অনেক শক্তি। না, সময় থাকতে তাড়াতাড়ি প্রাণ নিয়ে পালাই। তোমায় অনেক ধন্যবাদ গো পরি। তুমি সময় মতো না এলে হয়তো ওই বাজ পাখি আজকে আমায় মেরেই ফেলতো, যেভাবে আমায় ও আক্রমণ করেছিল। তোমায় অনেক ধন্যবাদ গো পরি। তোমায় অত ধন্যবাদ দিতে হবে না গো নাগরাজ, তোমায় যে আমি ওই বাজ পাখির হাত থেকে বাঁচাতে পেরেছি সেটাই তো অনেক। কিন্তু তোমার শরীরে তো অনেক ক্ষত, আর তোমায় তো সুস্থ করা দরকার, বলো। এ কি কাণ্ড, আমার শক্তি তোমার উপর কাজ করছে না কেন? আর আমি তোমার ক্ষতই বা কেন সরাতে পারছি না? আসলে আমার শরীর যে মন্ত্রভূত করা আছে গো, আমার শরীরের ওপর কোনো জাদু শক্তি কাজ করবে না। তবে যে ভারী মুশকিল, আর আমাকেও তো তোমার ক্ষত সারাতে হবে, আর তাতে যে অনেকটা সময় লেগে যাবে। তাছাড়া তুমি তো আবার এ অবস্থায় নাগরাজে ফিরতেও পারবে না। এটা তুমি একদম ঠিক বলেছো। তাছাড়া এখানে থাকলে তো ওই বাজ পাখি আমাকে পুনরায় আক্রমণ করবে। তাই তো। তবে নাগরাজ, তুমি বরং আমার সঙ্গে আমাদের পরিরাজ্যে চলো। যতদিন না অবধি তুমি সুস্থ হচ্ছ ততদিন তুমি পরিরাজ্যেই থাকবে, কেমন? সত্যি তুমি আমায় ভরসা দিলে, আর এমন স্বস্তি শুধুমাত্র বন্ধুরাই দিতে পারে। তবে আজ থেকে তুমি আমার বন্ধু পরি। এরপর পরী নাগরাজকে নিয়ে পরিরাজ্যে ফিরে যায়, আর বাজ পাখি আড়াল থেকে বেরিয়ে এসে আবারও পরীতে পরিণত হয়। এই শয়তান মায়াপরী সবকিছুতে আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি যেখানেই যাই সেখানে এই দুষ্ট মায়াপরী এসে হাজির হয়ে যায়। কত কৌশল করে আমি বাজ পাখির রূপ নিয়েছি, আর তারপর নাগরাজকে আমি আক্রমণ করেছি শুধুমাত্র নাগমণি পাওয়ার আশায়। একবার, শুধু একবার ওই নাগমণি পেলে আমি পুরো নাগরাজ্যকে শাসন করতে পারবো। মাঝখান থেকে ওই মায়াপরীটা এসে নাগরাজকে বাঁচিয়ে নিয়ে চলে গেল, আর আমারও সব পরিকল্পনা একদম ভেস্তে দিল। আরে বাহ, তোমার কক্ষটা তো দেখতে ভারী সুন্দর। এখানে এসেছে আমার প্রাণটা একদম জুড়িয়ে গেল। ও মা, তাই নাকি? তবে তোমাকে যে এখানে লুকিয়ে থাকতে হবে নাগরাজ, কারণ আমার মা রানীপুরে যদি তোমাকে একবার দেখতে পায় তবে যে বেশ বিপদ হয়ে যাবে নাগরাজ। তবে তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক, কারণ তুমি যে আমার বন্ধু। অত ভেবো না তো, তুমি শুধু লুকিয়ে থাকলেই হবে। এবার তুমি চুপটি করে থাকো, আর আমি তোমার শরীরে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এরপর মায়াপরী জড়িবুটি লাগিয়ে দেয়, আর এদিকে মিষ্টি পরী পরিরাজ্যে ফিরে আসে। ঠিক তখনই রানী পরীর সঙ্গে মিষ্টি পরীর দেখা হয়ে যায়। মা মিষ্টি পরি, বলছি তুমি কোথা থেকে ফিরলে? বলছি মা, তুমি কি জানো মায়াপরি কোথায় আছে? কোথায় আর যাবে মা, নিশ্চয়ই তোমার মেয়ে পৃথিবীতে গেছে। তোমার মেয়ে তো পৃথিবী ছাড়া আর কোনো জায়গায় ভালো লাগে না। আমিও সেটাই ভাবছি। আসলে মায়াপুরীর হঠাৎ হঠাৎ পৃথিবীতে যাওয়া নিয়ে আমার যে বড্ড চিন্তা হয়। আজ আমি মায়াপুরীর একবার দেখা পাই, তারপর আমি ওকে খুব বকবো। উফ, মায়াপুরীকে নিয়ে মায়ের এত বাড়াবাড়ি আর ভালো লাগে না আমার। মায়ের এত চিন্তা ভাবনা দেখে তো আমার মনে হচ্ছে মা ভবিষ্যতে মায়াপুরীকে রানী করবেন, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আমি মায়াপুরীকে আমার পথ থেকে সরিয়ে আমি হব ভবিষ্যৎ রানী। মায়াপুরী, এই দেখ, আমি তোর জন্য পায়েস রান্না করেছি। বলি, তুই পায়েস খাবি না?
খাবো না কেন? তুই তো আমার বোন, আর তুই আমার জন্য এত কষ্ট করে পায়েস বানিয়েছিস, আমি কি না খেয়ে পারি বল? বলি, দু বোনে মিলে তোমরা খাচ্ছটা কি? আমার কথা কি তোমরা ভুলে গেছো? ও মা, এই তো দেখছি পায়েস। মায়াপুরী, দাও আমার হাতে পায়েসের স্বাদটা আমি আগে গ্রহণ করি। এসব কথা বলে রানীপুরী মায়াপুরীর হাত থেকে বাটিটা নেয়, আর ঠিক তখনই নাগরাজ আড়াল থেকে বেরিয়ে রানীপুরীর পায়ের উপর দিয়ে যায়, আর সাপের স্পর্শে রানীপুরী কেঁপে উঠে বাটিটা ফেলে দেয়। এ কি পরিরাজ্যের সাপ? এই সাপ আবার এখানে কোথা থেকে এলো? আমি এক্ষুনি এই সাপটাকে হত্যা করব। মা, না, তুমি দয়া করে এই কাজ করো না মা। ও হলো নাগরাজ, ও যে আমার বন্ধু। দয়া করে তুমি এমন কাজ করো না মা। আমি যে ওকে পরিরাজ্যে নিয়ে এসেছি। কি, পরীর বন্ধু কিনা নাগরাজ? কেন মায়াপুরে কেন? তুমি জানো না পৃথিবীর কোনো প্রাণীরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, আর আমাদের রাজ্যেও আসতে পারে না। ওরা যে সবসময় আমাদের জন্য ক্ষতিকর। আমাকে আপনি ভুল বুঝছেন রানীপুরী। আমি কখনোই আপনাদের কোনো ক্ষতি করতে চাইনি। আসলে ওই পায়েসে বিষ ছিল, আর আমি বিষের গন্ধ পেয়েই আপনার সামনে আসতে বাধ্য হলাম। আমার কথা বিশ্বাস না হলে আপনি পরীক্ষা করে দেখুন। এসব তুমি আবার কি ভুলভাল কথা বলছো নাগরাজ? নাগরাজ যে কিছুতেই মিথ্যে কথা বলতে পারে না মা। তুমি একবার পরীক্ষা করেই দেখো। এইসব আবার কি? পায়েসে বিষ কেন? তোমরা আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি মায়াপুরীকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিলাম, এরপর আমি ভবিষ্যতের রানীপুরী হতে চেয়েছিলাম। কি, তুমি কি না এত খারাপ? তবে তোমার আর কোনো রক্ষে নেই। আমি তোমাকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করব। তোমাকে অনেক ধন্যবাদ নাগরাজ, আমাকে সত্যিটা জানতে সাহায্য করার জন্য। তুমি আমাদের সাহায্য না করলে হয়তো আজ অনেক বড় ক্ষতি হয়ে যেত। আজ আমি তোমাকে দেখে বুঝলাম পৃথিবীর সব প্রাণীরা আমাদের জন্য ক্ষতিকর নয়। তবে আমি পরীর সঙ্গে তোমার বন্ধুত্ব মেনে নিলাম। এসব কথা শুনে নাগরাজ আর মায়াপুরী ভীষণ খুশি হয়ে যায়। এর কথা সময়টা ছিল রূপকথার। সেখানে ছিল একজন রানীপরী। বেশ কিছুদিন পর রানীপরীর একজন ফুটফুটে মেয়ে হলো, যার কারণে পুরো পরিলোকে সুখ আনন্দের বন্যা নেমে এলো এবং একটা উৎসবের আয়োজন করা হয়েছিল। চারিদিকে সবাই অনেক খুশি ছিল, আর রানীপরীও ভীষণ খুশি ছিল। অঞ্জলি পরী, আজকে আমার মন্দিরে যেতে হবে পুজো করার জন্য। সবাইকে প্রসাদ দেব। আজ ওনার দয়াতেই আমার মেয়ে হয়েছে। এটা তো খুব খুশির ব্যাপার রানীপরী, আমি এক্ষুনি সবকিছুর ব্যবস্থা করছি। রানীপরী যখন পুজো শেষে বাড়িতে ফিরে আসছিল, তখন সে রাস্তার মধ্যে একজন ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি সেখানে পড়ে থেকে কান্না করছিল, আর তা দেখে রানীপরী বলে, এই নিস্তব্ধ জনমানব শূন্য রাস্তাতে এটা কার মেয়ে হতে পারে? আরে আরে কান্না করো না, চুপ করো তুমি। এই বলে রানীপরী বাচ্চাটিকে কোলে তুলে নেয়। তারপর রানীপরী ওই বাচ্চার মাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রানীপরী ব্যর্থ হয়ে যায়। শেষমেশ রানীপরী বাচ্চাটিকে নিজের সঙ্গে নিয়ে প্রাসাদে চলে যায়। সৃষ্টিকর্তার দোয়ায় আজকে আমি একটা নয়, দুটো সন্তানের মা হতে পেরেছি। আর হয়তো ওনার এটাই ইচ্ছে যে আমি একসাথে দুজন কন্যাকেই লালন পালন করব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে এরা দুজন আমার কাছেই বড় হবে এবং এরা দুজন আজ থেকে আমার মেয়ে। এভাবে দেখতে দেখতে ভালোই সময় কাটছিল তাদের। রানীপরীও দুই মেয়ের খুব ভালো করেই যত্ন করছিল। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এবং রানীর দুই মেয়ে অনেক বড় হয়ে যায়। রানীপরী নিজের আপন মেয়ের নাম রেখেছিল পালক, আর যে মেয়েকে প্রাসাদের সামনে কুড়িয়ে পেয়েছিল তার নাম রেখেছে সুজাতা। সুজাতা দেখতে বেশ সুন্দর ছিল, আর রানীর মেয়ে পালক একটু শ্যামলা ছিল, আর যার কারণে দুই পরী বোন একে অপরের উপর খুব হিংসা করত। পালক, এই ড্রেসটি দেখো তো, এটা কেমন আর আমাকে কেমন লাগবে? আরে এ কেমন? তুই নিজের গায়ের রং দেখে জামা পছন্দ কর না, আমাকে কেন জিজ্ঞাসা করছিস? আরে নিজে তো কালো, তার উপর কালো ড্রেসই পছন্দ করছিস? তুই তো দেখতে একদম কালো ভূতের মতো হয়ে যাবে এটা পরলে। আরে কালো ভূত কাকে বলছিস? কালো ভূত তো তুই, তোর থেকে হাজার গুণ সুন্দর আছি আমি। আরে মানুষের ব্যাপারে এত বলিস না, নিজেকে আগে আয়নায় দেখ। নিজের যে এত বড় রাগ আর চীনাদের মতো চুল, কোনো দিক থেকেই তো তোকে পরিলোকের কারো মতোই লাগে না। জানি না তোমাকে মা কোন ডাস্টবিন থেকে তুলে এনে বাড়িতে রেখেছে। না, একদম না, এটা মিথ্যা কথা। আমি আমার মায়ের একদম নিজের মেয়ে। তোকে জানি কোথা থেকে তুলে নিয়ে এসেছে। খবরদার, ভুলেও যদি আমার মাকে মা বলেছিস, ও আমার মা। এভাবে দু বোন ঘরের মধ্যে ঝগড়া করতে শুরু করে। দুই বোনকে এভাবে ঝগড়া করতে দেখে পরি সেখানে এসে বলে, কি হয়েছে তোমাদের? মাথায় একটু বুদ্ধি নেই নাকি? এত বড় হয়ে গেছো, তাও দুজনে ঝগড়া করছো। পালক পরি, তুমি যাও সুমিত্রা পরীর ঘরে যাও, ওর কাজে হেল্প করো।
আর সুজাতা তুমি আমার সাথে চলো, আমার কাজে হেল্প করবে, চলো। রানীপুরীর বোঝানোর পর তাদের মধ্যে ঝগড়া শেষ হয় ঠিকই, কিন্তু একে অপরের প্রতি হিংসা কখনো শেষ হয় না। দুই বোনের মধ্যে কোনো কিছুতেই মিল ছিল না। রানীপুরী তাদের দুই মেয়েকে বোঝাতে বোঝাতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তারা দু বোন কিছুতেই বোঝে না। তারা দুই বোন অনেক বেশি জেদি ও অহংকারী ছিল। এভাবে আরেকদিন হঠাৎ করে কোনো এক বিষয় নিয়ে তাদের দু বোনের মধ্যে ঝগড়া হয়। আরে আরে, তোমরা দু বোন আবার ঝগড়া করতে শুরু করেছো? দুপুরে বোঝানোর পরেও তোমরা বোঝো না। এটা আমার রানী মহল, তোমাদের জন্য কোনো যুদ্ধক্ষেত্র নয়। তখনই তোমরা দুজনের মধ্যে ঝগড়া করো। আরে তোমাদের কথা না হোক, আমার কথাটা একটু ভাবো। আমার সম্মানের কথা ভেবে নিজেদের মধ্যে তো একটু মিল আনো। এখন ঝগড়া করা বন্ধ করো, পুরো পরিলোকে তোমাদের বদনাম ছড়িয়ে রেখেছো। মা, এই চাইনিজ সুজাতা সব সময় আমার সাথে ঝগড়া করে, কোনো সময় আমার সাথে ভালো করে কথা বলে না, সব সময় আমাকে খেপানোর রাস্তা খোঁজে। কালকে সকালে আমি একটা ড্রেস বের করে গোসলে গিয়েছিলাম, এসে দেখি ওই হিংসুটে আমার ড্রেসটাই পুড়িয়ে দিয়েছে। মা, ও মিথ্যে কথা বলছে, আমি এমন কিছু করিনি। ওর নিজের জামা কাপড় কিভাবে রাখে ও তো নিজেই জানে না মা। ও নিজের কোনো ভুলে নিজের ড্রেস পুড়িয়েছে আর এখন আমার উপর দোষ চাপাচ্ছে। ব্যাস, অনেক হয়েছে, এবার থামো তোমরা। তোমাদের নিজেদের মধ্যে দু বোনের কোনো ভালোবাসাই দেখছি না। যখন দেখি তখনই শুধু ঝগড়া আর ঝগড়া, একটু কি বুদ্ধি নেই তোমাদের? আমার তো এটা ভেবেই ভয় হয় যে আমার যদি আজকে কিছু হয়ে যায়, কালকে না হয় তোমরা দুজনে মিলে এই পরিলোকের কি অবস্থাটাই করবে। সহ্যের সীমা পার করে ফেলেছো, আর না, অনেক হয়েছে। আজকের পর যদি তোমরা ঝগড়া করো তাহলে পরিমহল থেকে বের করে দেব। এখন চলে যাও আমার চোখের সামনে থেকে তোমরা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রানীপরী তার বাগানে হাঁটছিল। কত সুন্দর এই জায়গাটা, কত নির্মল পরিবেশ, মনটা একেবারে ভরে গেল। বাড়িতে তো দুই মেয়ের জন্য একটুও শান্তি পাই না। রানীপরী প্রকৃতির পরিবেশ উপভোগ করছিল। ঠিক সেই সময় সেখানে দুইজন ভয়ঙ্কর ডাইনি চলে আসে আর ধোঁকা দিয়ে রানীপরীকে বন্দি করে এবং নিজেদের সঙ্গে করে রানীপরীকে নিয়ে যায়। অন্যদিকে এই ঘটনাটি পরিলোকের বাকি পরীরা যখন জানতে পারে তখন তারা রানীপরীকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু রানীপরীর কেউ খোঁজ পায় না। রানীপরী মহল থেকে অদৃশ্য হয়ে গেছে প্রায় একটা মাস, কিন্তু এখন পর্যন্ত রানীপরীর কোনো খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে রানীর দুই মেয়ে পালক ও সুজাতা ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতে থাকে। তারা দুই বোন দিনরাত ঝগড়া করতে থাকে। দুই বোন সব সময় ঝগড়া করত আর নিজেদের মন মতো কাজ করত। একদিন তো তাদের দুজনের মধ্যে এমন ঝগড়া বেঁধে যায় যে তারা দুজন মিলে রাজপ্রাসাদ ভাগ করে নেয়। দুই বোনের এমন কর্মকাণ্ড দেখে রানী মহলের সবাই অনেক অখুশি ছিল। তারা সবাই ভাবছিল কি করে রানীপরীকে খুঁজে এই সমস্যার সমাধান করা যায়। হে ঈশ্বর, পরিলোক ভাগ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রানীপরীকে পাইয়ে দাও। এরপর একদিন পালক পরী তার বন্ধুদেরকে বলে, আজকে তোমরা সবাই আমার সাথে আমার মহলে চলো, আজকে অনেক মজা করব আর পার্টি করব। এরপর পালক পরী তার কিছু বন্ধুদেরকে মহলে নিয়ে আসে। অন্যদিকে সুজাতা পরীও তাদের বন্ধুদেরকে মহলে নিয়ে আসে। এরপর পালক পরী নিজের বন্ধুদের জন্য খাবার বানানোর জন্য দাসীকে বলে, আর এটা দেখে সুজাতা পরীর অনেক রাগ হয় এবং সে বলে, থাম থাম পালক, তোর আগে আমি আমার বন্ধুদের এই প্রাসাদে নিয়ে এসেছি, তাই সবার আগে আমার বন্ধুদের জন্যই খাবার বানানো হবে। তুই তোর কুৎসিত আর ক্ষুধার্ত বান্ধবীদের জন্য পরে খাবার বানাবি, আমি আগে আমার বান্ধবীদের জন্য বানাবো, বুঝলি? এরপর পালকপুরের বান্ধবী রাধা বলে, আরে আরে, এসব কি? এই রাজপ্রাসাদে তো তোমার একটুও মান সম্মান নেই। তোমার বোন তোমাকে কিভাবে ইনসাল্ট করছে, আবার তোমাকে কালো বলছে। আমার তো মনে হয়েছিল রানীপুরে চলে যাবার পর এই প্রাসাদে তুমিই রাজত্ব করবে, কিন্তু এখানে তো তোমার কোনো দামই নেই দেখছি। এই কথা শোনার পর সেখানে উপস্থিত সকলে অনেক হাসাহাসি করে, আর পালক পরী এসব দেখে প্রচন্ড রেগে যায় এবং সে মনে মনে বলে, ব্যাস, অনেক হয়েছে। এই চাইনিজ সুজাতা ওর সহ্যের সীমা পার করে গেছে, ওকে তো আমি আজকে ছাড়বই না। পালক পরী খুব রেগে যায় এবং সুজাতা পরীর চুল ধরে তাকে মাটিতে আঁচড়াতে থাকে। খুব পাখা গজিয়েছে তোর, তাই না? আজকে তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো ভেবেছিস? এরপর পালক পরী প্রচন্ড রেগে যায় এবং তারা তাদের তলোয়ার বের করে সুজাতা পরীর উপর আক্রমণ করে। সুজাতা পরী সেই তলোয়ার থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং বলে, আমি তোকে জীবিত ছাড়বো না। তোকে কে জীবিত ছাড়বে? আজকে তোকে আমি কিচ্ছুতে ছাড়বো না। এরপর এই পুরো রাজপ্রাসাদে আমি একাই থাকবো, বুঝেছিস?
এরপর সুজাতা পরী তার জাদু শক্তি দ্বারা একটি আগুনের গোলক তৈরি করে, তা দিয়ে পালক পরীর উপর আক্রমণ করে। আজকে তুই এই আগুনের গোলা থেকে বাঁচতে পারবি না, আগুনের গোলা তোর জীবন শেষ করে দেবে। যা আগুনের গোলা পালককে শেষ করে দে। এরপর পালক পরী তার নিজের জাদু শক্তি দ্বারা একটি আগুনের গোলক তৈরি করে দেয়। এইভাবে দুই বোনের মধ্যে লড়াই দিন দিন বেড়েই চলেছে। তারা দুই বোন আগুন দিয়ে আক্রমণ করেছিল এবং আস্তে আস্তে সেই আগুন পুরো রাজমহলে ছড়িয়ে পড়ে গিয়েছিল, আর সেই আগুন পুরো পরিমহলে পুড়ে গিয়েছিল। কিন্তু এসব খবর তারা জানতে না পেরে নিজেদের মধ্যে লড়াই করতেই থাকে। এদিকে রানীপুরের একজন বান্ধবী রানীপুরীকে খুঁজতে খুঁজতে ডাইনির গুহা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে ডাইনিরা রানীপুরীকে বন্দি করে রেখেছিল। আমি প্রত্যেকটা জায়গায় রানীপুরীকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। এখন ব্যাস শুধু এই একটা জায়গায় বাকি আছে, আর আমার পুরো বিশ্বাস আছে যে রানীপুরী এই গুহাতেই আছে। রানীপুরী, তোর সময় হয়ে গেছে। আজকেই তোকে আমরা বলে দেব, আর তোর মৃত্যুর পর আমরা অমর হয়ে যাব এবং এই পুরো পৃথিবী লোকে আমরা রাজত্ব করব। শয়তান ডাইনি, তুই একটা ধোঁকাবাজ। কাপুরুষের মতো আমাকে এখানে ধরে নিয়ে এসেছিস। সাহস থাকলে তুই আমার সাথে যুদ্ধ কর। ছেড়ে দে আমাকে। আমাকে কি বোকা মনে হয়? কত কষ্ট করে তোকে ধরেছি, আর এত সহজে তোকে মুক্ত করে দেব? আরে মুক্ত তো হবে মৃত্যুর পর। ঠিক তখনই সেখানে সোনালী পরী চলে আসে। দুষ্ট ডাইনি, সাহস কে করে হলো তোদের আমার বন্ধুকে এখানে ধরে নেওয়ার? আজকে তো তোদের ছাড়বো না। এরপর সোনালী পরী তার জাদু শক্তি দ্বারা রানী পরীকে মুক্ত করে নেয় এবং রানী পরী ও সোনালী পরী মিলে ডাইনিদের সাথে লড়াই করতে থাকে। শেষমেশ ডাইনিদের পুড়িয়ে ভস্ম করে দেয়। আর এরপর সোনালী পরী রানী পরীকে সব ঘটনা খুলে বলে এবং তারা দুজনে মিলে রানী মহলে ফিরে যায়। আর এদিকে দুবোনের এমন মারামারিতে সেখানে তাদের বান্ধবীরা পালিয়ে যায় এবং কিছুক্ষণ পর পালক ও সুজাতা আগুনের নিচে পড়ে যায় এবং তারা নিজেদের সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, নয়তো আমি মরে যাব। কেউ তো আমাদের বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচাও, বাঁচাও আমাকে। সেই মুহূর্তে রানীপরী ও সোনালী পরী সেখানে চলে আসে এবং রানীপরী তার জাদু শক্তি দ্বারা পুরো মহলের আগুন নিভিয়ে দেয় এবং তারা দুজনে মিলে পালক পরী ও সুজাতা পরীকে আগুনের মধ্য থেকে বের করে। আজকে তোমরা দুবোন সেটাই করলে যেটার ভয় আমার সব সময় ছিল। আমার এত কষ্ট করে তৈরি করা প্রাসাদকে তোমরা পুড়িয়ে দিয়েছো। বেরিয়ে যাও তোমরা এই প্রাসাদ থেকে। তোমাদের এখান থেকে বহিষ্কার করা হলো। দ্বিতীয়বার আর তোমরা এখানে ফিরে আসবে না। পরিমা, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ পরিমা, ভুল হয়েছে আমাদের, প্লিজ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আজকে থেকে আমরা আর ঝগড়া করব না। হ্যাঁ মা, আমি আর পালকের সাথে কখনো ঝগড়া করব না। কিন্তু রানীপরী তাদের দুই মেয়ের উপর প্রচন্ড রেগেছিল। এরপর সোনালী পরী বলে, রানীপরী, দয়া করে ওদের ক্ষমা করে দিন। ওদের অনেক বড় ভুল হয়ে গেছে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে সোনালী পরী, তোমার কথায় আমি এদের মাফ করে দিলাম। এরপর রানীপরী তাদেরকে ক্ষমা করে দেয় এবং এরপর থেকে তারা দুই বোন আর কখনো ঝগড়া করে না। সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে থাকে।